হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজ থেকে আমরা একটা নতুন সেশন স্টার্ট করছি। দেখবে আমি একটা নতুন প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে আমি কি করব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, ঠিক আছে, এই দুটো এক্সামকে টার্গেট করে ম্যাথামেটিক্সের কিছু প্র্যাকটিস সেট করাবো। তো ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট শুরু করানোর আগে আমি ভাবলাম যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে ম্যাথের কী কী কোয়েশ্চেন্সগুলো এসেছিলো সেই কোয়েশ্চেন্সগুলো প্রথমে করি, তারপর আমরা 1 2 3 এবং এরকম পরপর করে ম্যাথামেটিক্সের কিছু প্র্যাকটিস সেট আমি এই চ্যানেলটাতে প্রোভাইড করবো। তো সেই জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো, আর কিছু বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রাইমারির যে সলিউশনটা আমি করেছিলাম সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছে এবং সেখান থেকে অনেক ভিউয়ার্স আমার সাথে এই চ্যানেলটার সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো তাদেরকে অনুরোধ করছি তারা যেন তাদের যে এডুকেশনাল গ্রুপগুলো আছে সেই গ্রুপসগুলোতে এই ভিডিওগুলো শেয়ার করে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম বা সাব ইন্সপেক্টর এক্সাম দিতে চলেছে তাদেরকে এটা জানাও যে এখান থেকে তারা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে, অনলি ম্যাথামেটিক্স সেকশনটা। ওকে, তো চলো দেখো প্রথম 2019-এর কোয়েশ্চেন্সগুলো আমরা দেখি। দেখো প্রথম কোয়েশ্চেনটা, আমি এটা আর একটু জুম করি। প্রথম কোয়েশ্চেনটা দেখো, এটা জিকের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করবো না, আমি সিম্পলি ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করবো। তো দেখো প্রথম ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো এই কোয়েশ্চেনটা কী বলছে, বলছে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে এবং ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন, এটা বার করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা আমরা কী করে করব। তো প্রথমে দেখো টোটাল যে যাত্রাপথ, ঠিক আছে, অর্থাৎ এই পজিশন থেকে যাত্রা শুরু করে এতটা অবধি যদি যাত্রাপথ ছিল, তো সেই যাত্রাপথটাকে ওই লোকটা দুটো পার্টে ভাগ করেছিল। কিছুটা অবধি সে কী করেছিল, পায়ে হেঁটে এসেছিল, ঠিক আছে, যেটাকে পদব্রজে লেখা আছে, আর আর কিছুটা অংশ সে সাইকেলে করে এসেছিল, ঠিক আছে। তো টোটাল ডিস্টেন্সটা দেখো এখানে বলা আছে কত, 61 কিলোমিটার। এবারে এই যে দূরত্বটা সে কিছুটা পায়ে হেঁটে আর কিছুটা সাইকেলে গেল, সে 61 কিলোমিটার দূরত্ব যেতে তার সময় কত লেগেছিল, 9 ঘন্টা, ঠিক আছে। তার মানে 61 কিলোমিটার বাই যদি 9 ঘন্টা বার করি, সিম্পল এই জিনিসটা মনে রাখবে যে 61 কিলোমিটার যেতে সময় কত লেগেছিল, 9 ঘন্টা। এবার দেখো আমি ইকুয়েশনটা কী করে বার করব। এবার কি বলছে, তিনি যাত্রাপথের কিছু অংশ x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর কিছু অংশ সাইকেলে 9 কিলোমিটার ঘন্টা বেগে গেছিলেন, ঠিক আছে। তাহলে আমরা কি ধরে নেব যে তিনি টোটাল যে যাত্রাপথ, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা যেটা 61 কিলোমিটার বলেছে, তার মধ্যে আমি ধরে নিলাম কত, যে x কিলোমিটার তিনি পায়ে গেছিলেন, আর বাকি যে রাস্তাটা পড়ে আছে দ্যাট ইজ 61 - x কিলোমিটার তিনি সাইকেলে করে গেছিলেন, ঠিক আছে। এবার x কিলোমিটার তিনি কত ঘন্টা বেগে গেছেন, দেখো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছেন। তার মানে তার সময় কত লাগার কথা, তাহলে x কিলোমিটার যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যান, তাহলে তার সময় কত লাগতো, x/4 ঘন্টা, প্লাস যদি 61 - x কিলোমিটার যে ডিস্টেন্সটা রয়েছে ওইটা সে সাইকেলে করে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, তাহলে তার টাইম কত লাগতো, 61 - x/9, ঠিক আছে। তো এটাও একটা টাইম, এটাও একটা টাইম, এই দুটো সময় যোগ করে তার ওভারঅল টাইম কত লেগেছে, দেখো 61 কিলোমিটার সে 9 ঘন্টায় অতিক্রম করেছে। তাহলে এইটা সমান কত হবে, 9। তো এইটা হলো ম্যাথটার ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনটা সেট করার পর অনেকে কি করতে শুরু করে দেবে, যে এটা সমাধান করতে শুরু করে দেবে। তো এক্সাম হলে এটা সমাধান করার আমাদের দরকার পড়ে না, আমাদের যে 4টা অপশান এক্সামে দিয়ে থাকে সেই অপশানগুলোকে তো আমাদেরকে কাজে লাগাতে হবে। দেখো এবার এমন অপশান আমি চুজ করব যাতে কি এটা স্যাটিসফাই করে, অর্থাৎ 9 চলে আসে। তো দেখো 12 যদি আমরা এখানে বসাই, তাহলে 12/4 মানে এখানে 3 পাবো, বাট 61 - 12 যখন করব, ঠিক আছে, সেটা 9 দিয়ে কাটাকুটি যাবে না, অর্থাৎ এটা 6 আসার কথা, তার মানে এই জিনিসটা আসবে না, ঠিক আছে, তার মানে এই অপশানটা হবে না। 24টা দিয়ে যখন বসাবো, 24/4 মানে 6 পাবো, বাট 61 থেকে 24 বাদ দিলে সেটাকে 9 দিয়ে ভাগ করলে কখনোই 3 আসবে না, ঠিক আছে, তার মানে এই অপশানটা হবে না। 20 যদি বসাই, তাহলে 20/4 মানে হলো 5, আর 61 থেকে 20 বাদ দিলে 41/9, এটা তো কাটাকুটি যাচ্ছে না, তার মানে 9 আসছে না, তার মানে এটাও হবে না। এবার দেখো 16 কিলোমিটার যখনই আমি বসাবো, দেখো এখানে যদি 16/4 বসাই, তাহলে এখান থেকে পাবো 6, আর 61 - 16 করলে হবে 45, 45কে 9 দিয়ে ভাগ করলে, এই সরি এখানে কত, এটা মানে 4, আর এখানে 45কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 5, তাহলে 4 আর 5 ঘন্টা অ্যাড করলে কত হচ্ছে, 9 ঘন্টা। তাহলে দেখো এইটা আমার স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে অপশান ডি অর্থাৎ 16 কিলোমিটার হবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই অবধি করে তোমাদেরকেও ওখানে এক্সাম হলে কিন্তু এই জিনিসটাই করতে হবে। দেখি এবার পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, পরবর্তী 5 নম্বর কোয়েশ্চেনটার দিকে তাকাও। কী বলেছে দেখো, বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে, ঠিক আছে, বড় থেকে ছোট হিসাবে।
তো বড় থেকে ছোট হিসাবে সাজানোর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে এখানে দেখো সমস্ত যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো হরগুলো কি আছে, 11, 20, 22, নিচেও 11, 22, 20, 22, 20, 11, ঠিক আছে। আর এটা যদি আর একটু নিচে নামাই তাহলে এটাতেও 22, 11, 20 আছে, এগুলোই বেসিক্যালি দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাও বা ছোট থেকে বড় আকারে সাজাও, কি করতে হয় বেসিক্যালি এই হরগুলোকে কি করতে হয়, হরগুলো সমান করতে হয়, বা হরগুলোর যে লসাগু হয় সেই লসাগু দিয়ে আমরা গুণ করে দিই। তো দেখো 11, 20 আর 22, ঠিক আছে, এটার লসাগু কত হবে, সিম্পলি বলো, প্রথমে বলো যে 22 আর 11 লসাগু কত হবে, অবশ্যই 22। আর 22 আর 20 লসাগু কত হবে, তো 22 আর 20 লসাগু মোটামুটি 220 হতে পারে, বা 22 5 110 যদি করি, হ্যাঁ 220 হবে। তো 220 করে নাও, দেখো 220 করলে কি হচ্ছে, দেখো 11 দিয়ে এটা কত হচ্ছে 20, আর এটা হচ্ছে তোমার 11, আর এটাও হচ্ছে তোমার 10, তার মানে সবগুলোকে যাচ্ছে 220 হলো লসাগু। এবার সবগুলোকে 220 দিয়ে কী করে দাও, গুণ করে দাও। দেখো এইটাকে যখন তুমি 220 দিয়ে গুণ করবে তাহলে এটা কত হবে 22, 22 ইন্টু 7 আসবে, ঠিক আছে। তারপরে 20 ইন্টু যখন 220 করবে ওটা আসবে কত 22 ইন্টু 16, তারপরে কি আসবে 21/20, তার মানে সিম্পলি এরকম করে 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 তুমি দেখবে, ঠিক আছে। তো একবার দেখবে তারপর বড় থেকে ছোট আকারে সাজিয়ে দেবে। তো আমি দেখো সাজিয়ে দিচ্ছি, দেখো প্রথমেই এই প্রত্যেকটা ইয়েকে 220 দিয়ে গুণ করে নাও। দেখো 7 আর 11 আছে, তো একে 220 দিয়ে যখনই গুণ করবে কত হবে, এটা 20, 20 ইন্টু 7 কত হচ্ছে 140, তার মানে এটাকে তুমি মনে মনে 140 ধরতে পারো। 16/20 ইন্টু কত করবে 220, তাহলে 20 দিয়ে কাটলে এটা হলো 11, ঠিক আছে। তাহলে 16 10 160 আর 11 176, তাহলে এটাকে তুমি মনে মনে 176 ধরতে পারো। আর 21/22টাকে কত হবে, তো এটা দেখো 220 দিয়ে 22 কেটে গেলে 10, মানে 210, তার মানে সিম্পলি আমার সব থেকে বড় হবে কোনটা 21/22, তারপরে ছোটো কে আছে 16/20, আর তারপর লাস্টে একদম হবে কে 7/11। তো এই অপশানটা দেখো অপশান সিতে দেওয়া আছে 21/22 সব থেকে বড়, তারপর 16/20, তারপর 7/11, ঠিক আছে। তো এইভাবে করতে হতো। বাকি দেখো নেক্সট দেখো এখানে একটা সরল দিয়েছে, এই সরলটা কি আছে যে মান নির্ণয় করতে বলেছে, এরকম বড় মতন একটা দেওয়া আছে। তো এটার দেখো কি করে মান নির্ণয় করব। তো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, এটা কিন্তু বারবার দেয়, এই ধরনের অঙ্ক বারবার এক্সামে আসে। তো এইটা বেসিক্যালি এটাকে যদি কেউ একটু ব্রেক করো তাহলে দেখো কি পাবে, 1 মাইনাস 1/3, তার মানে যখনই তুমি 3 লসাগু নেবে 3 মাইনাস 1 মানে হবে কত 2/3। পরবর্তী যেটা 1 মাইনাস 1/4 আছে, এটাকে যখন তুমি 4 লসাগু নেবে, ঠিক আছে, 4 মাইনাস 1 মানে 3/4 হয়ে যাবে। এবার এই চিহ্নগুলো কি আছে গুণিত চিহ্ন, তো সেই রকমই পরেরটা 1 মাইনাস 1/5 করলে কত পাবে তুমি 4/5, এরকম করে কিন্তু সিরিজটা কি হচ্ছে চলছে। লাস্টে যে সিরিজটা আছে সেটা কত হবে 99/100, তার মানে এর আগের যে ঘরটা আছে সেটা কি আছে 98/99, এরকম করে কিন্তু চলে চলে আসছে। তার মানে এখান থেকে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমার প্রতিটা পদ, অর্থাৎ এই যে এইটা এটার সাথে কেটে যাবে, আবার এইটা এটার সাথে কেটে যাবে, 5টা তার পরের 5-এর 6 ছিল সেটার সাথে কেটে যাবে, তো সবগুলোই কেটে যাবে, যেটা পড়ে থাকবে বেসিক্যালি সেটা হলো এই 2টা আর আমার এই লাস্টে 100টা, তো এই দুটো গুণফল আকারে পড়ে থাকবে, অর্থাৎ 2/100, ঠিক আছে। 2/100কে কাটাকুটি করলে কত হবে 1/50, তো এটাই ছিল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক। নেক্সট দেখো এটা রিজনিংয়ের কোয়েশ্চেন, আচ্ছা এইটা তোমার ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন। এটা কি বলছে দেখো, এটা দেখো ছবিটা তোলার সময় এখানে শ্যাডো চলে এসছে, ঠিক আছে, তো এটা একটু তোমরা বুঝে নাও। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো জিনিসকে যদি তুমি 616 টাকায় বিক্রয় করো তাহলে তোমার 12% লাভ হচ্ছে, ঠিক আছে। বলছে ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে সেটা তুমি বলো। ওকে, তাহলে আমরা কি করব, ধরি মনে মনে ধরে নেবো কত, যে 100 টাকা আমার ক্রয় মূল্য ছিল, তাহলে 12% লাভ কথাটা মানে কি 112 টাকায় বিক্রি করতে হতো। বাট আমি 112 টাকায় বিক্রি করছি না, আমি কততে বিক্রি করছি 616 টাকায় বিক্রি করছি। তাহলে আমার জিনিসটার মূল্য কত সেটা বার করতে হবে, তাহলে সিম্পলি বার করব কি করে, যে 616/112 ইন্টু কী করবো 100, ঠিক আছে। তো এটা করলে আমার হয়ে যাবে। তো দেখো এবার জিনিসটা ক্রয় মূল্য কত সেটা দেখে নাও। দেখো এবার যদি আমি এটাকে কাটাকুটি করি, এটাকে 50 করো আর এটাকে করে দাও 56, 2 দিয়ে কাটলে, এবার দেখো 2 দিয়ে কাটলে এটা হলো 28, আর এটা হলো 2 30 মানে 308, আবার কাটো 14, এটা হবে তোমার 154, তাহলে আবার 14 দিয়ে ডাইরেক্ট যদি কাটো তাহলে এটা হলো 11, 11 ইন্টু 50, তার মানে হলো 550,
তাহলে 550 টাকা হলো জিনিসটার কি অরিজিনাল দাম, ঠিক আছে। অর্থাৎ এই যে কোনো দ্রব্যটা কিনেছিলাম সেটা অরিজিনাল দাম কত 550 টাকা। এবার বলছে ওই দ্রব্যটি যদি 462 টাকায় বিক্রয় করো তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে। তো দেখো 550 টাকায় আমি কিনেছি, 462 টাকায় যদি বিক্রি করি ক্ষতি কত হবে, 550 থেকে 462 কী করে দেবো, বাদ দিয়ে দেবো। তো 550 থেকে যখনই তুমি 462 বাদ দেবে উত্তর কত চলে আসবে 88, অর্থাৎ 88 টাকা কী হবে আমার লস হবে, ঠিক আছে। নেক্সট দেখো এটা 15 নম্বর কোয়েশ্চেনটা। 15 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে একটা ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, ঠিক আছে। ঘুড়িটির দাম কত, ওকে। তার মানে সিম্পল দেখো, যদি আমি বলি যে আমার এটা হলো লাটাই আর এটা হলো ঘুড়ি, এই দুটো যোগফল মূল্য বলে দিয়েছে আমার 1 টাকা 10 পয়সা, কারেক্ট। এবার কি বলেছে যে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তাহলে ঘুড়ির দাম x টাকা, লাটাইয়ের দাম x+1, এই দুটো যোগ করে দিই, ঠিক আছে। x+1 + x ইকুয়াল টু কত হবে 1 টাকা 10 পয়সা। তো এখান থেকে জাস্ট বার করতে হবে, দেখো x+1 আর x 2x+1 ইকুয়ালস টু 1 টাকা 10 পয়সা। তাহলে এখান থেকে 1 টাকা এদিকে 1 টাকা বাদ চলে গেলো, তার মানে 2x ইকুয়াল টু কত হলো 10 পয়সা, তার মানে x ইকুয়াল টু কত 5 পয়সা। তো x মানে আমার কী ছিল ঘড়ির দাম, তাহলে ঘড়িটার ভ্যালু কত 5 পয়সা, ঠিক আছে। নেক্সট দেখি, আচ্ছা নেক্সট দেখো এটা একটা অঙ্কর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি বলছে, বলছে দুটি সংখ্যার গুণফল 2160, তাদের গসাগু 6, তাহলে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমরা যেটা শিখেছিলাম যে লসাগু গণিত গসাগু ইকুয়াল টু কী শিখেছিলাম, সংখ্যা দুটি গুণফল, যেটা দেওয়া আছে কত 2160। তার মানে আমি লসাগুটাকে যদি ধরি ধরো এল দিয়ে আর গসাগুটা ধরলাম জি দিয়ে, তার মানে এল গণিত জি সমান কত দিয়েছে 2160, ঠিক আছে। আর কি বলেছে, গসাগুটাও দেখো এখানে বলে দিয়েছে, গসাগুটা এখানে কত বলে দিয়েছে 6 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে গসাগু যদি 6 হয় তাহলে লসাগুর ভ্যালু কত হবে, 6 দিয়ে এটা কেটে দাও, দেখো 6 36 216 হয়, তার মানে 360। তার মানে লসাগুর ভ্যালু আমি কত পেয়ে গেলাম 360। দেখো লসাগুও পেয়ে গেলাম 360 আর গসাগু কত বলেছিল 6, তাহলে এই দুটোর অনুপাত বার করতে বলেছে। তার মানে সিম্পলি, তাহলে আমি যদি এটা মুছে দিই তাহলে লসাগু ইজ টু গসাগু সমান কত এলো 6 অনুপাত কত দেওয়া ছিল ওটা এলো 60, ঠিক আছে। তার মানে এটা 6 দিয়ে যদি কাটো 1 অনুপাত 6 অনুপাত কত এসেছিলো 360, তাহলে 6 1 কত হলো 1:60, তাহলে 1:60 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর অঙ্ক কি বলছে, বলছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। টাইমটা বার করতে বলছে যে কত বছর যদি আমি এত টাকা সরল সুদে রাখি তাহলে আমার টাকাটা কী হয়ে যাবে ডবল হয়ে যাবে। তো আমি কী করে করবো, দেখো কোনো টাকা ডবল হওয়া মানে কি, ঠিক আছে। ধরো আমি 100 টাকা রেখেছিলাম, তো সেইটা ডবল হবে মানে কত হবে, সুদ প্লাস আসলটা কত হবে 200 টাকা হবে। তাহলে সুদ প্লাস আসলটা যদি 200 টাকা হয় তাহলে আমি সুদ কত পাবো 100 টাকাই পাবো। তার মানে যেটা আমার আসল সেটাই আমি ইন্টারেস্ট হিসাবে বা সুদ হিসাবে পাবো। তো আমার যে ফর্মুলাটা আমরা জানি যে আই ইকুয়ালস টু কী হয় PRT/100, এটা আমরা জানি। তাহলে এখানে আমার আয়ের ভ্যালু আর পি এর ভ্যালু কী হবে সেম হবে, তবে টাকাটা ডবল হবে, এটা আমরা বুঝলাম। তাহলে পি আর আই এখান থেকে কেটে দাও, তাহলে সিম্পলি এখান থেকে আমাকে বার করতে বলেছে টি, তাহলে টিটার ভ্যালু কত হবে 100/r। তো এটা আমাকে বার করতে হবে 100/r। দেখো 100/r কী করে বার করব, তাহলে টি ইকুয়ালস টু 100, আর কত দেওয়া আছে 18.75, তাহলে 18.75 দিয়ে দাও। এখান থেকে দশমিক তুলো ওপরে দুটো শূন্য চলে গেলো। এবার জাস্ট এখান থেকে কাটাকুটি করতে হবে, তাহলে তোমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। তো দেখো কী করে কাটবে, 25 দিয়ে কেটে দাও, 25 7 175 আর 125, তার মানে 25 5, 25 দিয়ে এটা কাটলে হয় তোমার 400, ঠিক আছে। 25 3 আর এটা হয় 25 25 1 25 150, মানে 25 6 16, তাহলে মানে 16/3 বছর। তাহলে 16/3 বছর মানে কত 5 বছর, 3 5 15, আর কত পড়ে রয়েছে 1/3, তাহলে 5 বছর আর 1/3 বছর, তাহলে 5 বছর আর 1/3 বছর মানে কত 4 মাস, ঠিক আছে। তাহলে 5 বছর 4 মাস হলো অ্যান্সার, ওকে। তো দেখো 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, বলছে 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা
বা পারফেক্ট স্কোয়ার হবে তোমাদেরকে বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক দেখো বিভিন্নভাবে করা যায়, কেউ অপশন টেস্ট করে করতে পারো, কেউ ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করেও করতে পারো। তো বেসিক্যালি দেখো যেটা করবে, ঠিক আছে, যদি কেউ সব কিছু না বুঝতে পারো তো দেখো প্রথমে 1728কে পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করবে। দেখো 4 4-এ কী হবে, 16, 128 নেমে গেল, 4-এর ডবল এদিকে হলো 8, 8 1 4 81, এখানে পড়ে হলো 37, ঠিক আছে, ঠিক করলাম আশা করি, 19 আর 28 47 হবে, ঠিক আছে। তো দেখো এবার তাহলে 41 হওয়ার পরেও কিছুটা পড়ে থাকবে, তার মানে 41-এর থেকে পরবর্তী স্কোয়ারটা হবে, তাহলে 41-এর পরবর্তী স্কোয়ার কোনটা, 42, তাহলে 42 ইন্টু 42 কত হয়, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, দেখো 84 আর এদিকে হয়ে যাবে 168, এটা যোগ করে নাও, 28 12 2 হাতের হলো 1, 28 14 1 15 5 হাতের হলো এই ঘরটা কেটে করতে হবে, তার মানে এখানে 8 হবে, এইখানে 16 হবে, ঠিক আছে। তার মানে এটা 4 নামলো, এটা 8 আর 8 16 6, আর আচ্ছা এইখানটা আরেকবার করে দিই, ঠিক আছে, দেখো এটা ভুল হলো, ওকে। তাহলে 41-এর পরের স্কোয়ার মানে তোমার 42, তাহলে 42কে 42 দিয়ে গুণ করো, এটা তো 84, এখানে গুণ 168, 4 নামলো, 8 8 16 6 হাতের হলো 1, 1764, তাহলে 1764 হবে সেই পারফেক্ট স্কোয়ার নাম্বারটা, যেটা 42-এর কি বর্গ, তাহলে 1764 হতে হবে, বাট দেওয়া আছে কত 1728, তাহলে 28-এর সাথে কত যোগ করব যাতে আমার 1764 হয়ে যাবে, অবভিয়াসলি 36, ঠিক আছে, 36 যোগ করলে আমার কত হয়ে যাবে 1764, মানে বেসিক্যালি 1764 থেকে তোমাকে 1728টা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে চলে আসবে তোমার 36। তো এটা একটা নিয়ম, ঠিক আছে। এবার বাকি অপশান টেস্ট করে করেও তোমরা দেখতে পারো যে 1728, প্রথমে দেখো 1728-এর সাথে যখন তুমি 30 যোগ করবে, ঠিক আছে, 30টা যখন যোগ করবে তখন তো ইউনিট ডিজিটে 8 আসবে, এবারে 8 দেখো কোনো দুটো সংখ্যাকে গুণ করে কিন্তু পাওয়া যায় না, তার মানে এই অপশানটা হতো না। এবার 1728-এর সঙ্গে যখন তুমি 32 যোগ করতে তখন ওইটা বেসিক্যালি হয়ে যেত 1760, দেখো 176ও কোনো কিছুর কি নয়, পারফেক্ট স্কোয়ার নয়, কারণ লাস্টটাতে জিরো দেওয়া আছে, তাহলে এই অপশানটাও হতো না। পড়ে রইলো এই দুটো অপশান, হয় 26 কিংবা 36, এই দুটো অপশানের মধ্যে তোমাকে একটু চেক করে পড়ে দেখতে হতো। তো এইভাবে করা যেত, আর ওইভাবে পারফেক্ট মানে যেটা নিয়ম সেই নিয়ম অনুসারেও করা যায়। দেখো পরবর্তী ম্যাথের কোয়েশ্চেন কি বলেছে, বলছে যদি এ এর 90% সমান বি এর 30% হয় এবং বি সমান এ এর 2x% হয়, তাহলে এক্স এর ভ্যালু কত, এটা বার করতে বলেছে। তো এই রিলেশনটা ফার্স্টে লেখো, এ এর 90%, তার মানে এ ইন্টু 90/100 সমান বি এর 30%, বি ইন্টু 30/100, তার মানে 100 100 চলে গেল, তাহলে এ ইন্টু 0 0 চলে গেল, তার মানে সিম্পলি বলা আছে কত 9a সমান 3b, এটা বলা আছে। নেক্সট কি বলছে, বি সমান এ এর 2x%, এবার যদি এরকম রিলেশন দেওয়া থাকে যে বি সমান এ এর 2x%, তাহলে এ ইন্টু 2x/100 এটা হবে, তো 2 দিয়ে কাটলে এটা 50, তার মানে বি সমান এ ইন্টু x/50, এবারে এক্স এর ভ্যালু কত হবে সেটা বলতে বলেছে। তো এখান থেকে আমি বি আর এ এর মধ্যে রিলেশনটা দেখি, 3 দিয়ে এটা কেটে দিলে কত হয়ে যাচ্ছে 3a, তার মানে সিম্পলি এখান থেকে পেলাম কত, বি সমান 3a হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত বসাবো যাতে 3a হয়ে যায়, তো দেখো এক্স এর ভ্যালু যদি আমি এখানে 150 বসাই, তাহলে 150 বসালে 53, অর্থাৎ 3a চলে আসছে, তার মানে এখানে 150 অপশানটা কী হবে, কারেক্ট। নেক্সট এগুলো জিকের কোয়েশ্চেন। আচ্ছা এটা ম্যাথের কোয়েশ্চেন, দেখো 33 কোয়েশ্চেনটা কী বলছে, বলছে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কী অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.5 টাকা হবে। তো এটা অ্যালিগেশনের অঙ্ক, ঠিক আছে, অ্যালিগেশন বা অ্যালিগেশনের যে বেসিক ফর্মুলাটা হয় সেটা আমরা বসাই এখানে। কি করব, এদিকে 15 লিখবো, এদিকে 20 লিখবো, আর মাঝে 16.50টা লিখবো। এবার আমরা করব যেটা সবাই করো, এদিকে 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 বিয়োগ, তাহলে 20 থেকে 16.5 বাদ দিলে কত হয় 3.50, আর 16.5 থেকে 15 বাদ দিলে হয় 1.50। তাহলে প্রথমে 0 0 মুছে দাও, দশমিক দশমিক তুলে দাও, তার মানে এদিকে 35 এদিকে 15, 5 দিয়ে কাটো, 5 7 স্যার 5 3 স্যার, তাহলে 7:3, ঠিক আছে। তো এর হয়ে গেল এটা কোয়েশ্চেনটার অ্যান্সার। আচ্ছা নেক্সট এই কোয়েশ্চেনটা কী বলছে দেখো, এটা একটা স্রোত, নৌকা এবং স্রোতের অঙ্ক। কী বলছে দেখো, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটা নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগাবে সেটা বার করতে বলেছে। তার মানে ডাউন স্ট্রিম, আচ্ছা ডাউন স্ট্রিম মানে কত হয়, সেখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ থাকে,
তার মানে আমরা এখানে বলতে পারি যে ডাউন স্ট্রিম মানে নৌকার বেগটাকে আমরা এই নৌকা এন দিয়ে লিখছি আর স্রোতটাকে এস দিয়ে লিখছি, তাহলে এন প্লাস এস বলেছে দেখো 12 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর কি আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূল, তাহলে স্রোতের প্রতিকূলে কি হয়, এন মাইনাস এস ইকুয়ালস টু কত, 8 দেওয়া আছে। এখান থেকে বার করতে বলেছে স্থির জলে, স্থির জলে মানে নৌকার বেগটা তোমাকে এখান থেকে কী করতে হবে, বার করতে হবে। ঠিক আছে, কারণ স্রোত তখন থাকবে না স্থির জলে। তো এখান থেকে দেখো এটা যদি যোগ করে দিই, এস এস কেটে যাবে, তাহলে 2 ইন্টু নৌকার বেগ ইকুয়ালস টু 12 প্লাস 8 ইকুয়ালস টু 20, তাহলে নৌকার বেগ ইকুয়ালস টু কত হলো, 10 কিলোমিটার/আওয়ার। এটা পেয়ে গেলাম আমি নৌকার বেগ। ঠিক আছে, এবার বার করতে বলছে যে স্থির জলে 24 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে। তাহলে 24 কিলোমিটার এটা ডিস্টেন্স, আমার এটা দেওয়া আছে ভেলোসিটি, টাইম কত লাগবে, খুব সহজ, কি করব, 24/20 লাগবে। তাহলে দেখো 24/20 মানে এটা হয়ে গেল 12/10, তার মানে 1.2 আওয়ার। যদি এই সরি এটা 10 দেওয়া আছে, তার মানে এটা তো 10 দিয়ে ভাগ, 24কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 2.4 ঘন্টা। হয়ে গেল এই কোয়েশ্চেনটা অ্যান্সার। নেক্সট দেখো এগুলো জিকের কোয়েশ্চেন। আচ্ছা, এটা ম্যাথের কোয়েশ্চেন, কি বলছে দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো পরপর 7টা সংখ্যার গড়, ওকে। তো দেখো পরপর 7টা সংখ্যা মানে প্রথম সংখ্যা যদি এক্স নাও, পরবর্তী সংখ্যা x+1, তার পরবর্তী x+2, তারপরে x+3, তারপরে x+4, তাহলে কটা হলো, 3 আর 2 5, তারপরে x+5, তারপরে x+6, তাহলে এইগুলো হলো সংখ্যা। ঠিক, তো এইগুলো সবারই কি বলেছে, গড় বলেছে 20, তাহলে 7টা সংখ্যার গড় যদি 20 হয়, 7টা সংখ্যার টোটাল কত হবে, 140। ঠিক, তাহলে 140 থেকে এগুলো বাদ দাও, এগুলো সব যদি যোগ করে দেখো কত হচ্ছে, সব যোগ করলে আছে তোমার 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7x। ঠিক আছে, 7x প্লাস 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21, তাহলে 7x প্লাস 21 সমান 140। তাহলে 7 কমন নিয়ে মানে 7 দিয়ে যদি সব দিকে ভাগ দিয়ে দাও, তাহলে x+3 ইকুয়াল টু কত হয়ে যাবে, 20, বা এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, 17। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 17। এবার এরা বার করতে বলেছে যে সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত। তো বৃহত্তম সংখ্যা কত, লাস্ট নাম্বারটা অর্থাৎ x+6, তাহলে এক্স এর ভ্যালু যদি 17 হয়, তাহলে 17 প্লাস 6 অর্থাৎ 23 হবে কোয়েশ্চেনটার অ্যান্সার, যেটা দেওয়া আছে এখানে। ঠিক, নেক্সট দেখো, আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, বলছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত। তো খুব সহজ, তাহলে এক্সের 35% সমান আমরা ধরে নিলাম কত, 91, তাহলে এক্সট্রা ভ্যালু কত, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দেখো এবার 91 ইন্টু 100/35, 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে এটা হলো এই 7 দিয়ে কাটাকুটি করো, 7 দিয়ে এটা কাটলে হলো 5, আর 7 13 হয় 91, 5 দিয়ে কাটলে হয় এটা 20, তাহলে 13 ইন্টু 20 তার মানে 260, তাহলে 260 হবে অ্যান্সার। ঠিক, নেক্সট দেখি, আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, বলছে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা আর 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে এদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে বলো। তো এটা তো ওই কনসেপ্টের উপর বেস করে তৈরি হয়েছে, অর্থাৎ একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ট্রেন এই দিক থেকে আসছে, ওরা দুজনকে কত সেকেন্ডে বা কত টাইমে অতিক্রম করবে। তো এই অঙ্কটা একটু কনসেপচুয়াল, তাই বুঝিয়ে দিই। দেখো এ থেকে এত লম্বা একটা ট্রেন এলো, বি থেকে এত লম্বা একটা ট্রেন এলো, এটা ট্রেনটার দৈর্ঘ্য ধরে নাও 137 মিটার, এটা বলেছে 163 মিটার। তো যখন ওরা ক্রস করবে তখন বেসিক্যালি ওদের নিজেদের যে দৈর্ঘ্যগুলো থাকে সেই দৈর্ঘ্যগুলো ওদেরকে কী করতে হবে, অতিক্রম করতে হবে। অর্থাৎ এখানে 163 আর 137, তার মানে তোমার হলো 300 মিটার ডিস্টেন্স ওদেরকে অ্যাকচুয়ালি অতিক্রম করতে হবে। এবার এর ভেলোসিটি কত বলেছে দেখো, 42 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এ 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে আর এ 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এদিক থেকে আসছে। আচ্ছা দুটো ট্রেন যদি অপোজিট সাইড থেকে আসে তখন তাদের রিলেটিভ ভেলোসিটি কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 42 আর 48 এটা যোগ হয়ে গেলে কত হয়ে গেল, 90। তাহলে 90 দেখো কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, আর এখানে কোয়েশ্চেন্সগুলো এবং অ্যান্সারগুলো অপশানগুলো মিটার প্রতি সেকেন্ড বা সেকেন্ডে দেওয়া আছে। তাহলে 90 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যখন মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করি, আমরা কী করি, 5-এর 18 দিয়ে কী করি, গুণ করি। এটা শর্টকাট, এটা আশা করি সবাই জানো। তো 18 দিয়ে এটা কাটলে কত হয়, 5, 5 ইন্টু 5 কত হবে, 25, তার মানে 25 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল ওদের রিলেটিভ স্পিড।
ডিস্টেন্স তাদের কত আছে 300 মিটার, এইটা তাদের কভার করতে কত টাইম লাগবে। তো সিম্পল, এটা যদি ডিস্টেন্স হয় 25 মিটার প্রতি সেকেন্ড, যদি তাদের স্পিড হয় তাহলে 25 দিয়ে ভাগ করে দিলে আমরা টাইম পেয়ে যাব। তো 5 দিয়ে কাটলে এটা 5 আর এটা 5 60, 5 দিয়ে আর করে কাটো 12, তাহলে 12 সেকেন্ড সময় তাদের কী হবে লাগবে। নেক্সট কোয়েশ্চেন দেখি, যেগুলো জিকে। আচ্ছা, 56 নম্বর একটা অঙ্ক দেখো কি বলছে। বলছে একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? তো এটা তো সিম্পল, যদি একটা এক্স কিলোমিটার ঘন্টা বেগে যায়, ওয়াই কিলোমিটার ঘন্টা বেগে যদি আসে, তাহলে তাদের গড় গতিবেগ বার করার আমরা ফর্মুলাটা জানি, 2xy বাই কী হয়, এক্স প্লাস ওয়াই হয়ে যায়। তাহলে আমরা ওই ফর্মুলাটা এখানে ইউজ করে দেবো। তাহলে 2 ইন্টু এক্স মানে 20, ওয়াই মানে 30, আর 20 প্লাস 30 মানে হলো নিচে 50। দেখো 0 0 কেটে দাও, তার মানে 2 দুগুণে 4, 4 3 12, 12 2 দুগুণে 4, 4 3 12, তার মানে 120, এই শূন্যটা আছে, বাই 5, তাহলে 120 বাই 5 মানে কত হলো 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, একটা আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? খুব সিম্পল, দেখো একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রে একটা কর্ণ বলেছে, যেটা বলেছে 10 সেন্টিমিটার, বলেছে তা একটা বাহুর কি বলেছে দ্বিগুণ। তাহলে একটা বাহুর যদি দ্বিগুণ হয় তাহলে একটা বাহু কত হবে 5, 5-এর দ্বিগুণ কত 10, তাহলে একটা যদি 5 হয় এটা যদি 10 হয়, তাহলে আমাকে বার করতে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কী করে বার করবো, দেখো এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী করে বার করব। দেখো এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, তাহলে আমরা এখানে কি লাগাতে পারি, এখানে আমরা এই দৈর্ঘ্যটা বার করতে পারি, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা কী করে বার করবে, তাহলে এটা, এই দৈর্ঘ্যটা বার করতে গেলে আমাদেরকে কি কনসেপ্ট লাগাতে হবে, আমাদেরকে জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করে দিই। দেখো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কী হবে, এটাকে এক্স ধরতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার ইকুয়ালটা কী হবে 10 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 10-এর স্কোয়ার মানে 100, সেখান থেকে 25 গেল মানে √75, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো √75, তাহলে √75 আর একটা বাহু বলে দিচ্ছে 5, তাহলে ক্ষেত্রফল আয়তক্ষেত্রে কী হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে √75 ইন্টু 5 হবে এটার অ্যান্সার। তো √75 ইন্টু 5 করলে দেখো কত হয়, √75 ইন্টু 5। তো এবার দেখো √75কে ভাঙবো, দেখো তাহলে √75 মানে আমরা কী লিখতে পারি, 5 গণিত 5 মানে 25 গণিত কী হয়ে গেলো 3 গণিত 5। এবার দেখো এখানে দুটো 5 আছে, তার মানে বাইরে 5 বেরিয়ে চলে এলো, তাহলে 5√3 ইন্টু 5, 5√3, 5 5 গুণ করলে কত হয় 25, 25 ইন্টু √3, অর্থাৎ 25√3 কী হবে বর্গ সেন্টিমিটার হবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার, কারেক্ট। নেক্সট দেখি ম্যাথের কোয়েশ্চেন কোথায় আছে। আচ্ছা, এটা দেখো কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 হলে তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো বৃহত্তম সংখ্যা কী করে বার করবে, খুব সহজ, দেখো তাদের গসাগু বলেছে 12, দেখো 1 2 3 এদের মধ্যে আমরা এরকম ধরতে পারি যে প্রথমটা এক্স, তারপরটা 2x, তারপরটা হলো 3x, তাহলে এদের গসাগু কত হবে, তিনটেতে কমন কে আছে এক্স, সেই এক্সের ভ্যালু বলে দিয়েছে দেখো 12, তাহলে 12 হলে প্রথম সংখ্যাটা কত হবে 12, দ্বিতীয়টা কত হবে 24, তৃতীয়টা কত হবে 12 3 36, তাহলে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে 36 হবে এটার অ্যান্সার। নেক্সট, আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, তাহলে এ বি এর 2/3 পায়, ঠিক। তাহলে এ সমান আমরা বলতে পারি 2b/3, আর বি সি এর 1/4 অংশ পায়, ঠিক আছে, সি এর 1/4 অংশ, তাহলে সমান আমরা বলতে পারি সি এর c/4, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এ সমান 2b/3 আর বি সমান c/4, সরি এখানে এরকম বলতে হবে। তাহলে বলছে দেখো বি কত টাকা পাবে, তার মানে এটা আমাদেরকে করতে হবে ফার্স্টে, দেখো এটা ডাইরেক্ট লেখা যাবে না, এটা আমাদেরকে এরকম লিখতে হবে যে এ বি এর 2/3 অংশ, তার মানে 2b/3, তার মানে দেখো এখানে আমরা লিখতে পারি যে এ বাই বি সমান আমরা পাচ্ছি কত 2/3, এটা পেলাম। আর কি বলেছে দেখো বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি সমান c/4 বা বি বাই সি সমান হয়ে গেল 1/4, তাহলে এখানে বি এর ভ্যালু 1, এখানে বি এর ভ্যালু 3, তাই এটাকে সমান করে নাও। তার মানে সমান করলে কী হবে, ওপরটাকে 3 দিয়ে গুণ করবে, এটাকেও 3 দিয়ে গুণ করবে, তার মানে এখন এ অনুপাত বি অনুপাত সি কত এলো, এটা এলো 2, বি মানে এলো 3 আর সি মানে এলো 12, বার করতে বলেছে কত বি কত টাকা পাবে,
তাহলে দেখো 2, 3 আর 12 এইগুলো যোগ করলে কত হবে? 680 টাকা। এখানের মধ্যে বি কত পাবে? তাহলে বি এর অনুপাত কত? 3। তাহলে আনুপাতিক ভাগাহার কত? 3 ভাজিত 3 আর 2 5 আর 12 কত হয়? 17। তার মানে বি এর আনুপাতিক ভাগাহার কত? 3/17। এই অংশটা পাবে টোটাল টাকার। তাহলে টোটাল টাকা কত আছে? 680। তাহলে 17 4 68 3 40 120 টাকা। ঠিক, তাহলে 120 টাকা হবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। নেক্সট দেখি। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে। বলছে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলছে 5:7 ছিল। তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স কত? তাহলে খুব সহজ। দেখো এগুলো বিভিন্নভাবে করতে পারো। দেখো যদি অপশান টেস্ট করে করো যে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4 ছিল, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। তাহলে বর্তমান বয়সের অনুপাত যদি 3:4 হয়, ঠিক আছে, 5 বছর পূর্বে, তার মানে 5 বছর পূর্বে মানে এরও 5 বছর, এরও 5 বছর, তার মানে 10 বছর, 10 বছর আগে। তাহলে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7। তার মানে সিম্পলি যে অপশানটা হবে, ঠিক আছে, 7-এর গুণিতক বলেছে, তার মানে যেটা ওয়াইয়ের বর্তমান বয়স বলেছে, তাহলে সেখান থেকে যদি আমি 5 বছর বাদ দিই, সেইটা কি হয়ে যাবে? 7 দিয়ে কাটাকুটি চলে যাবে। খুব সিম্পল, ভালো করে বোঝার চেষ্টা করো যে আমার যে কোয়েশ্চেনগুলো বলেছে যে ওয়াইয়ের বর্তমান বয়স কত, তাহলে 5:7 হবে বলছে, যে 5 বছর আগে, ঠিক আছে। তাহলে আমার এখন বয়স অনুপাত 3:4, ঠিক আছে, বাট 5 বছর আগে যে অপশানগুলো দিয়েছে ওয়াইয়ের, তাহলে ওয়াই যদি 60 বছর হয়, তাহলে 5 বছর আগে তার বয়স কত হবে? 55। 55 তো কোনোভাবেই 7-এর মানে কি বলবো, কাটাকুটি করলে অনুপাতে তো 7 আসতে পারে না, কারণ 55কে 7 দিয়ে যায় না। তারপর দেখো 30 যদি ধরি, তাহলে তার 5 বছর আগে 25 হচ্ছে, তাহলে 25টা 7 দিয়ে যায় না। 50-এর আগে 45 হচ্ছে, এটাও কিন্তু 7 দিয়ে যায় না। একটা অপশানই যাচ্ছে, সেটা হলো 40, ঠিক আছে। 40কে 5 বছর আগে কত হচ্ছে? 35। 35 দেখো 7-এর অনুপাতে আছে, কারণ 7 দিয়ে এটা কাটাকুটি যায়। তাহলে এটা অপশান টেস্ট করে এইভাবে করে দেওয়া যেত, ঠিক আছে। এটা হলো স্মার্ট অ্যাপ্রোচ। বাকি প্রসেসও তো করাই যায়, অনেক বড় হয়, তো ওগুলো দরকার পড়ে না, ঠিক আছে। তো দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, রুট ওভার অফ 2n ইকুয়াল টু বলেছে 64। তাহলে n এর ভ্যালু কত? তো দেখো এটাকে কি করে করবে। দেখো রুট ওভার এই কথাটা মানে কি? এই কথাটা মানে হলো মাথায় কত দেওয়া আছে? হাফ দেওয়া আছে। তার মানে সিম্পলি আমরা বলতে পারি 2n আছে আর উপরে কত আছে? হাফ, সমান দেওয়া আছে 64। এটা মানে আমরা কত লিখতে পারি? 2n/2। এবার দেখো 64কেও আমাদেরকে 2 এর টার্মসে লিখতে হবে, ঠিক আছে। তো 2 এর টার্মসে কত করে লিখবো? 2⁶ মানে হয়ে যায় কত? 64। দেখো 2কে 6 বার গুণ করলে 64 পাবে। তাহলে দেখো দুদিকে কি নিধান বা বেসটা কি আছে? সেম। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে n/2 ইকুয়ালস টু কত? 6। তাহলে n/2 যদি 6 হয়, তাহলে n সমান কত হবে? 12। 12 হবে এটার অ্যান্সার। নেক্সট দেখি ম্যাথের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখো ম্যাথের কোয়েশ্চেন চলে এসছে। ম্যাথের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কী বলছে দেখো, যে কোনো একটা ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এগুলো বলেছে, এক্স এর ভ্যালু কত? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এই কনসেপ্ট লাগাতে পারো। তো 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11 সমান 180। তো যোগ করো, 3 আর 4 7 আর 2 9, 9x আর 11 সাথে মাইনাস 18 সমান 180। और আমরা বলতে পারি 9x ইকুয়াল টু 180 সাথে 18 যোগ অর্থাৎ 198। और x ইকুয়াল টু 9 দিয়ে কাটো, 9 দুগুণ 18, 1 18, 9 দুগুণ 18। x এর ভ্যালু কত? 22 ডিগ্রি চলে গেল। আচ্ছা, এটা কি বলছে দেখো, একটা আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? খুব সহজ। প্রথমে দেখো বাগান আছে এরকম 180, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক। তো এই অঙ্কগুলো দেখবে ক্লাস 9-10-এ অনেকবার করে থাকতো, এরকম রাস্তা চওড়া আছে, হলো। দিয়ে রাস্তাটার বলছে ক্ষেত্রফল কত হবে সেটা বার করো। তো কী করে বার করবে? প্রথমে দেখো এই ভেতরের যে ক্ষেত্রফল সেটা কত, ভেতরের ক্ষেত্রফলটাকে যদি অন্য কালার দিয়ে দেখাই, তাহলে ভেতরের ক্ষেত্রফলটা কী করে বার করবে? না 100 গুণিত 80, এটা তো ভেতরের ক্ষেত্রফল। আর বাইরের ক্ষেত্রফলটা আমরা বার করব, যেটা 10 মিটার চওড়া। তার মানে 10 মিটার চওড়া কথাটা মানে কি, এদিকে 10 মিটার এদিকে 10 মিটার, তার মানে টোটাল দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 120 মিটার হয়ে যাবে লেন্থ, কারণ ভেতরের অংশটা কত, এখান থেকে এতটা 100 মিটার, দুদিকে 10 মিটার চওড়া, তার মানে 120 মিটার। সিম্পলি এটাও প্রস্থটা 80 মিটার, তাহলে বাইরের এই প্রস্থটা কত হয়ে যাবে? 80 প্লাস
কুড়ি, তার মানে 100। তাহলে 120 ইন্টু 100 এটা করলে বাইরের ক্ষেত্রফলটা পাবো, আর 100 ইন্টু 80 করলে ভেতরের ক্ষেত্রফলটা পাবো। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, আমাদের উত্তর চলে আসবে। দেখো 120 ইন্টু 100 করলে কত হবে, তোমরাই বলো। 120 ইন্টু 100, তার মানে আরও দুটো শূন্য বসিয়ে দাও, আর ভেতরে 100 ইন্টু 80, তার মানে এটা গুণ করলে কত হয়ে যাবে, 8,000। তাহলে 12,000 থেকে 8,000 বাদ দিলে কত হবে, 4,000। 4,000ই হবে মাঝের যে ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তাটা ছিল তার ক্ষেত্রফল, ঠিক। আচ্ছা নেক্সট এটা কি বলছে দেখো, 4টি দ্রব্যের ক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে এইগুলো কেমন করে করবে দেখো, 5টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 5 অফ এসপি ইকুয়ালস টু কী লিখবে, 4 অফ সিপি, এভাবে লিখবে, 4টার ক্রয় মূল্যের সাথে সমান। সরি, 4টি বিক্রয় মূল্য বলেছে, 4টির বিক্রয় মূল্য 5টি ক্রয় মূল্যের সাথে সমান। বা আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো, সিপি বাই এসপি, সিপি বাই এসপি, সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এসপি মানে হলো সেলিং প্রাইস। তাহলে সিপি বাই এসপি সমান কত হচ্ছে, 4/5। তার মানে তুমি 4 টাকায় জিনিস কিনছিলে, 5 টাকায় কী করছো, বিক্রি করছো। তাহলে তোমার লাভ কত হচ্ছে বলো, লাভ নিশ্চয়ই 1 টাকা হচ্ছে, ঠিক আছে। কততে লাভ হচ্ছে, 4 টাকায়, তাহলে 1/4 ইন্টু 100, তাহলে 25% তোমার লাভ হলো, ঠিক। আচ্ছা এটা কি বলেছে দেখো, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 ছিল। তাহলে বলছে 10 বছর পরে তাদের বয়স কত হবে, ঠিক আছে। তার মানে পিতা ও পুত্রের বর্তমান বয়স যেটা বলেছে তোমার 100 বছর, 10 বছর পরে তাদের বয়স, মানে যদি টোটাল করি, ঠিক আছে, তাহলে সেটা কত হবে, 10 বছর পরে এরও 10 বাড়বে ওরও 10 বাড়বে, তার মানে 120 হবে, ঠিক। এবারে 120 বলছে কি, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলেছে কত, 2:1 ছিল, ঠিক আছে। তার মানে 100 থেকে 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত হতে হবে, 90, কারণ ওরও 5 কমলো এরও 5 কমলো 90। তাহলে এই 90কে তাদের বয়সের অনুপাত যদি 2:1 ভাঙি, তাহলে মানে একজনের ছিল 60 আর আরেকজনের ছিল কত, 30। এটা ছিল কত, 5 বছর আগে। এবার আমাকে 10 বছর পরে বার করতে বলেছে, তার মানে 5 বছর আগে থেকে 10 বছর পরে অবধি কত বছর হয়ে গেল, 15 বছর। তাহলে 60 প্লাস 15 অ্যাড করলে কত হয়, 75, আর এখানে 30 প্লাস 15 অ্যাড করলে কত হলো, 45। তাহলে এটাই হলো আমার কারেক্ট অ্যান্সার, ঠিক। আচ্ছা 76 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, বলছে 7,000 টাকা লগ্নি করে এ একটা ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল সেটা বলো। দেখো এখানে কী করে বলবো, যে 7,000 টাকা লগ্নি করে এ একটা ব্যবসা শুরু করে, 5 মাস বাবদ বি, তাহলে 7,000 টাকা যে এ লাগিয়েছিল, তার 7,000 টাকা করেছিল 12 মাসের জন্য খেটেছিল, তার মানে 84,000 টাকা হবে, এত টাকা হতো। আর এ কী করেছে, 5 মাস বাবদ কিছু টাকা লাগিয়েছে, তো সেটা আমি জানি না, আমি ধরে নিলাম এক্স টাকা লাগিয়েছিল, তাহলে 5 মাস বাবদ, তার মানে ওর টাকাটা কত মাস কেটেছিল, 7 মাস কেটেছিল, তাহলে 7x হলো। এবার বলেছে যে তাদের লভ্যাংশটা কত অনুপাতে ভাগ হয়েছে, 2:3, তার মানে 84,000 টাকা যে লাগিয়েছে সে 2 অনুপাত পেয়েছে, আর যে বি 7x টাকা লাগিয়েছিল সে 3 অনুপাত পেয়েছে। তো দেখো 2 অনুপাতের ভ্যালু যদি 84,000 হয়, তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হবে, 42,000, ঠিক। তাহলে 42,000, তা 3 অনুপাত, তার মানে 42,000 ইন্টু 3, তাহলে 7x-এর ভ্যালু কত হচ্ছে, 42,000 ইন্টু 3। তাহলে ওইটা আমরা লিখবো দেখো, যে 7x-এর ভ্যালু কত এলো, 42,000কে কে লিখে দিচ্ছি ইন্টু 3, তাহলে এক্সের ভ্যালু কত হবে দেখো, 7 দিয়ে এটা কাটলে হয় 6, তাহলে 6 ইন্টু 3, তার মানে 18K, 18K মানে কত, 1,000, তার মানে 18,000। তাহলে 18,000 নিয়ে কী করেছিল, বি ব্যবসা শুরু করেছিল। আচ্ছা এটা কি বলেছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 শেষ কী থাকে, ভাগশেষ থাকে, ঠিক আছে। তো এটা অপশান টেস্ট করে করে নিও, দেখবে এই অপশানটা চলে আসবে, ঠিক আছে। বাকি অনেক প্রসেস থাকে, তো এগুলো পরীক্ষার হলে অত প্রসেস টসেস জানার কোনো দরকার নেই, ভাগ করে করে দেখে নিলেই হয়ে যায়। বাকি দেখো এগুলো একটা সে কমন ডিফারেন্স মেথড থাকে, যে 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলেও 2, 7 থেকে 5 বাদ দিলেও 2, তাহলে 9 থেকে 7 বাদ দিলেও কী হচ্ছে, 2 হচ্ছে। কমন ডিফারেন্স মেথডটা অ্যাপ্লাই করে করে দেওয়া যায়। তো আশা করি তোমরা জানো এই মেথডটা, ঠিক আছে। এটা দেখো কী বলছে, যে দুটি, এক সেকেন্ড, একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা পেরিয়ে যা।
আচ্ছা কী বলছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কোদয় যোগফল বলেছে 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করে। তো সিম্পলি 18 বাদ দিলে স্থান পরিবর্তন করে, তো দেখে নাও 44 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে ওটা তো হয়ে গেল তোমার কত 26, তাহলে স্থান পরিবর্তন তো হলো না। 53 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে 35 হচ্ছে, তো এটাই তো হয়ে যাচ্ছে। একক অঙ্কে 3 ছিল, ওটা দশকের অঙ্কে চলে এলো, দশকের অঙ্কে 5 ছিল, ওটা এককের অঙ্কে চলে এলো, তাহলে এটাই হয়ে গেল, অঙ্কটা করার কোনো দরকার নেই। বাকি এই অঙ্কটা দেখো 84 নম্বর অঙ্ক কী বলছে, রুট ওভার অফ 2x ইকুয়াল 2x-এর 5% ইকুয়াল টু 0.01 হলে x-এর ভ্যালু কত। তাহলে রুট 2x-এর 5% মানে 5/100 ইকুয়ালস টু 0.01, আর আমরা লিখতে পারি রুট 2x ইন্টু 5 ইকুয়ালস টু 0.01কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 1 হবে। তার মানে রুট 2x ইকুয়াল টু 1/5, ঠিক। x-এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা এটা রুট ওভার অফ 2x আছে গোটাটাই, ঠিক আছে। তাহলে রুট ওভার অফ 2x ইকুয়াল টু এখানে কত বলেছে 1/5, তাহলে এখান থেকে এবার করো রুট ওভার অফ 2x ইকুয়াল টু 1/5, দেখো তাহলে রুট ওভার অফ 2x ইকুয়াল টু 1/5, এবারে স্কোয়ার করছি দুদিকে, তার মানে 2x ইকুয়াল টু হচ্ছে তোমার 1/25, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 1/50, তাহলে 1/50 ইকুয়ালস টু কত হয় 0.02, ঠিক আছে কোশ্চেনটার অ্যান্সার। রিজনিংয়ের কোয়েশ্চেন, এগুলো রিজনিংয়ের কোয়েশ্চেন। আচ্ছা এটাও রিজনিংয়ের কোয়েশ্চেনের মধ্যেই পড়ে। আচ্ছা 95 কি বলছে দেখো, বলছে সমপরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র ও সমপরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এসআর হলে নিম্নের কোনটি শূন্য। তাহলে সমপরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, পরিসীমা সমান বলেছে, ঠিক আছে, আর সমপরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র। ওকে, তো এরকম একটা আয়তক্ষেত্রের বলো কত হতে পারে, একটা বেসিক ধরে নাও, ঠিক আছে। সমপরিসীমা বলেছে তাই তো, তার মানে ধরো সমপরিসীমা মানে এটা 10, এটা 10, এটা 10 যদি করি, তার মানে এদের পরিসীমা কত হলো 40, ঠিক আছে। আর এর পরিসীমা 40 করতে গেলে কি করতে হবে তোমার 20 করতে হবে, তার মানে এটাকে ধরে নাও 12 আর এটাকে ধরে নাও 8, দেখো এদের পরিসীমা কী হলো সমান। এবার এখানে বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বলছে সমপরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি এস ধরি আমি, এটার ক্ষেত্রফলটা এস ধরতে বলেছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আর ধরতে বলেছে। তো বেসিক্যালি এসটা আসছে কত দেখো, এসের ভ্যালু কত আসছে 100, আর আর এর ভ্যালু কত আসছে 96, 12 8 96, এবার বার করতে বলেছে নিচের কোনটি সত্য। তো এখানে দেখতে পাচ্ছি যেটা যে এসের ভ্যালুটা আর এর থেকে কী হচ্ছে বেশি হচ্ছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে থেকে সময় বেশি হবে, তো ওই কোয়েশ্চেনটা হবে এটার অ্যান্সার। বাকি দেখো আর মনে হয়, আচ্ছা এই একটা অঙ্ক আছে দেখো 98 কি বলছে, দুটি পাইপ এ ও বি জলাধারকে যথাক্রমে 12 মিনিটে 16 মিনিটে পূর্ণ করে, যদি পাইপ দুটি একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে কী বলেছে পূর্ণ হবে। তো এটা অপশান টেস্ট করে করতে পারো। তো সিম্পল দেখো এখানে 4 মিনিট উত্তর আসবে, তো এটা কী করে করবো, দেখো 12 মিনিট আর 16 মিনিটে কমপ্লিট করে, তাহলে 16 আর 12 এদের লসাগু কত হয় তোমার 48, এই কাজটা করতে হবে প্রথমে। তাহলে এ 4 ইউনিট ভর্তি করে, এ 3 ইউনিট ভর্তি করে, ঠিক। এবার বলছে কি যে কতক্ষণ পর বি পাইপটিকে আমি বন্ধ করব যাতে জলাধারটি কী হয় 9 মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে। তার মানে কতক্ষণ পর, এবার তোমরা টেস্ট করে করে দেখতে পারো, যখন টেস্ট করে করে দেখবে, তার মানে এখানে এসছিল কি সেটা আমি তোমাদেরকে একবার এটা বলে দিই, ঠিক আছে। দেখো কী কী ছিল 12 16, এটা ছিল 4, এটা ছিল 3, এটা ছিল 48, কতক্ষণ পর বলছিল বি পাইপটাকে আমি বন্ধ করব যাতে আমার টোটাল 9 মিনিটে কী হয়ে যায় কমপ্লিট হয়ে যায়। তাহলে আমি যদি 4 মিনিট পর ধরি যে বন্ধ করছি, তাহলে 4 মিনিট পর এ কত কাজ করতো 3 ইন্টু 4, তার মানে 12 ইউনিট ভরে দিত, ঠিক। 4 মিনিট পর বন্ধ করলে 12 ইউনিট ভরে দিলে আর কত ইউনিট পড়ে থাকতো 36 ইউনিট, কারণ 12 ইউনিট অলরেডি ভরা হয়ে গেছে, তাহলে 36 ইউনিট ভরা আছে, সেই 36 ইউনিটকে এ কে ভরতে হতো, তো 4 দিয়ে ভাগ, তার মানে 9 ঘন্টা চলে আসছে দেখো, তাহলে অপশান ডি হবে এটার কি কারেক্ট অ্যান্সার। তো এইভাবে করে করে দেখতে হতো, বাকি নর্মালিও করা যেত। তো এই ছিল দেখো 100টা কোয়েশ্চেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে আজকেই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো।